আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব মাহবুব আজিজ। জনাব মাহবুব আজিজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জনাব মাহবুব আজিজ, আজকে আগস্টের 5 তারিখ 2026। বিবেচনা করেন আজকে থেকে ঠিক 2 বছর আগে 2024-এর 5ই আগস্ট দেশে কি হচ্ছিল, কি একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম এবং মনে হচ্ছিল যে আমরা যেন পৃথিবী জয় করে ফেলেছি। একটা সরকার, যে সরকার আমাদের উপর চেপে বসেছিল, জনতার ক্ষোভের মুখে সেই সরকারের বিদায় নিতে হয়েছিল, একটা সরকারের পতন ঘটেছিল এবং সেই পতনের সঙ্গে সঙ্গে মানুষের মনে একটা প্রত্যাশাও ছিল যে আমরা কি ধরনের একটা সরকার পেতে যাচ্ছি অথবা কি ধরনের শাসন ব্যবস্থার মধ্যে আগামীতে আমরা যাব। সেই প্রত্যাশা পার্সন টু পার্সন ভ্যারি করেছে। আমি একভাবে ভেবেছি, আপনি একভাবে ভেবেছেন, ভাবনার তো একটা দূরত্ব থাকবেই, কিন্তু আপনার যে প্রত্যাশাটা ছিল তার কতটুকু আপনি আজকে পেয়েছেন বলে মনে করেন, অথবা আজকের দিনে দাঁড়িয়ে আপনি ওই সময়টাকে কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আসলে আজকের এই দিনটাতে শুরুতেই আমাদের গভীর শ্রদ্ধা জানাই 24-এর গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন, নিহত হয়েছেন বিপুল সংখ্যক মানুষ। তো এই যে বিপুল প্রাণ ত্যাগ, প্রাণের বিনিময়ে পাওয়া যে আমাদের গণতন্ত্র, জবাবদিহিতার যে আকাঙ্ক্ষা, সেটা আজকে কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, এটা যদি আমরা একটু হিসাব নিকাশ করতে চাই, তার আগে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে যত সহজে এটা বললাম বিপুল প্রাণত্যাগের বিনিময়ে, এত সহজ কিন্তু ছিল না 24-এর এই 5ই আগস্টে পৌঁছানো। তার আগের প্রায় 15 বছরের যে টানা দুঃশাসন, বিশেষ করে 3টি নির্বাচন, একটি একক নির্বাচন, তারপরে 18-তে রাতের বেলা এবং সর্বশেষ আমিডামি নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ একটা নির্বাচন ছাড়া এক ধরনের শাসন এবং তাদের ভাষায় গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন, এরকম একটা পরিস্থিতি এবং সেই জায়গায় কর্তৃত্ববাদ, স্বৈরাচারী যে মানসিকতা প্রচন্ড ভাবে চেপে বসে মানুষের উপরে, এবং সেই জায়গায় বিরুদ্ধ মতের কোনো জায়গা ছিল না। তাদেরকে, আওয়ামী লীগকে যখনই প্রশ্ন করা হতো, ট্যাগ দেওয়া হতো বিএনপি, জামাত, অগ্নি সন্ত্রাসী ইত্যাদি। এবং এরকম একটা রুদ্ধশ্বাস পরিস্থিতিতে আপনার মনে পড়বে যে 24-এর গণ অভ্যুত্থানের সূচনাটা কিভাবে, একটা কোটা আন্দোলন, এবং সেই কোটা আন্দোলন একটা পর্যায়ে গিয়ে 36 দিনের আন্দোলন, এবং সেই জায়গায় আপনি যখন 16 তারিখে আবু সাইদ মারা গেলেন, তারপর খুব দ্রুত গতিতে পট পরিবর্তন হতে শুরু করলো এবং সকল মানুষের দল মত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের যে পিষ্ট হয়ে যাওয়া তাদের আকাঙ্ক্ষা সব গিয়ে যুক্ত হলো ছাত্রদের এই কোটা আন্দোলনের সঙ্গে। এবং এটা খুবই দ্রুত গতিতে আমরা দেখতে পেলাম যে পুলিশ যেভাবে গুলি ছুটতে শুরু করলো, লাঠিয়াল বাহিনী, আওয়ামী লীগের লাঠিয়াল বাহিনী যেভাবে মানুষের উপরে নিষ্পেষণ চালালো, মানুষের বাঁধ ভাঙা জোয়ারও রাজপথে তার চেয়ে বড় আকার ধারণ করতে শুরু করলো। তো এইভাবেই আসলে যেটা আমরা জীবদ্দশায় এত বিরাট একটি মানুষের জাগরণ আমরা শেষ পর্যন্ত 5ই আগস্ট দেখলাম, এবং শেখ হাসিনা পরাক্রমশালী বিরাট যে তাণ্ডব হয়ে বসেছিলেন, তিনি দেশ ছেড়ে চলে গেলেন 5ই আগস্ট। এই পর্যন্ত তো একদম ঠিক আছে সবকিছু, কিন্তু তারপরে যখন আমরা যে জায়গাটাতে পৌঁছতে চাইলাম, যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে দেশ আমাদের অর্জিত হয়েছে, সে তখন গত 54-55 বছরে আমরা বারবারই কিন্তু রক্ত দিয়েছি। তার আগে 69-এ বলুন, 52-তে বলুন, পাকিস্তানের 23 বছরের ইতিহাস বলুন, প্রত্যেকটা সরকারই, বিশেষ করে মুক্তিযুদ্ধোত্তর পরে কোন সরকার মানুষের অধিকারের ব্যাপারে মুক্ত ছিল? কেউই, তারা সকলের যে অন্তর্ভুক্তমূলক সমাজের আকাঙ্ক্ষার প্রতি তাদের সমর্থন ছিল না। আমার ও আমাদের দলের সবকিছু, এবং আমার বিরোধীরা ব্রাত্য,
তার অপান্তেয়, তার অশ্রদ্ধেয়, এই যে একটি পরিস্থিতি আমাদের সমাজে দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেইটাই কিন্তু মীমাংসা হওয়ার কথা 24-এর গণ অভ্যুত্থানে। একই পাটাতনে সবাই আসবে, যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বৈষম্যহীন সমাজের যে আকাঙ্ক্ষা, আমরা সেখানে বাম দলের ছাত্রদেরকে দেখেছিলাম, আমরা অসাম্প্রদায়িক গান শুনেছিলাম, জন্ম আমার ধন্য হলো, মুক্তির মন্দির সোপানতলে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এই স্লোগান আমরা শুনেছি তখন নাহিদ ইসলামের কণ্ঠে। এই সমস্ত তরুণদের মুখে আমরা বঙ্গবন্ধুর নানান রকম গুণকীর্তন, নানান রকম কথাবার্তা শুনেছি। কিন্তু 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসবার পর পুরো পালাবদল হয়ে গেল। আমরা ডানপন্থার সম্প্রসারণ দেখলাম, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিতর্ক দেখতে শুরু করলাম। এরপর যা হলো তা আপনিও খুব ভালো জানেন। না, আমি বলতে যাচ্ছি যে আপনি তাহলে যে প্রদেশে থামলেন, তার মানে অন্তর্বর্তীকালীন সরকার যখন শুরু হলো, মানে বিশেষ করে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ক্যাবিনেটটা যাত্রা শুরু করলো, তাদের কর্মকাণ্ডে আমরা যেন দেখলাম যে 71-কে প্রথমে দেখলাম যে 71 এবং 24-কে পাশাপাশি আসনে বসানোর চেষ্টা, তারপরে এক পর্যায়ে 71-কে বাতিল করে দেওয়ার একটা প্রচেষ্টা, বঙ্গবন্ধুকে বাতিল করা মানে 71-কে বাতিল করা। তো বঙ্গবন্ধু সাথে 71 হয় না রে ভাই, বঙ্গবন্ধুকে বাতিল করে দেওয়া এবং বঙ্গবন্ধুকে এই স্বৈরাচারের প্রথম আইকন হিসেবে দেখানো, ফ্যাসিবাদের আইকন হিসেবে দেখানো, এই যে প্রবণতাটা ছিল, সেই প্রবণতার মধ্যে আবার একটা আমরা কথা শুনতে পেলাম, সেটা সংস্কার, মানে একটা ওই মানে গাধার সামনে মূল ঝুলানোর মতো একটা সংস্কারের মূল কিন্তু ঝুলিয়ে দেওয়া হলো। তো এই মূলটাকে আপনি কিভাবে দেখবেন? এই যে সংস্কার যে জিনিসটা করা হচ্ছিল, ওই সময় তারা করছিল, সেটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জি, আপনি ঠিকই বলেছেন যে গাধার সামনে যেভাবে মূল্য ঝুলিয়ে দেওয়া হয়, এবং এই সময়ে এতগুলো মূল্যর আমদানি হয় যে বাজারে বোধহয় আর সাধারণ মূল্য ছিল না। সব অন্তর্বর্তীকালীন সরকারের হাতেই ছিল এবং তারা একটি করে মূল্য কয়েকদিন পর পর করে বের করতে শুরু করলো। যাদের বাংলাদেশি পাসপোর্ট নাই তাদের হাতে চলে গেল বাংলাদেশের সংবিধান লিখবার গুরুদায়িত্ব। তারা তাদের কিংভূত চিন্তা জাতির উপর চাপিয়ে দিতে শুরু করলো, যারা জীবনে একটা ইউনিয়ন পরিষদের নির্বাচনের অভিজ্ঞতা নাই, বাংলাদেশের নির্বাচন কি করে হয় যারা জানে না, জীবনে কোনোদিন কোনো নির্বাচনে তাদের অভিজ্ঞতা নাই, পাবলিক নির্বাচনে, তারা ঠিক করলেন বড় রাজনৈতিক দলগুলো কিভাবে চলবে। তারা এক একটা মুসাবিদা তৈরি করলেন এবং দিনের পর দিন এভাবে যে 9 মাস তারা সংস্কার নিয়ে আলোচনা শুরু করলেন। 11টি কমিটি হলো সংস্কারের, তার মধ্যে একটি প্রতিবেদন নিয়ে বেশি কথা হয়, সেটা হচ্ছে সংবিধান সংস্কার, যেটার আলী রিয়াজ সাহেব ছিলেন এটার প্রধান। এবং তারা এমন ভাবে একটা বন্দোবস্ত করলেন যেটা জুলাই সনদ, এবং সেই ভূমিকায় দেখা গেল যে তারা যে ভূমিকাটা পরিচিতিমূলক একটা লেখা লিখেছেন, সেখানে পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চে বাংলাদেশের নিরীহ জনগণের উপরে আক্রমণ করেছে, এই কথাটি লেখা। অর্থাৎ হানাদার বাহিনী, পাকিস্তান শব্দটা নাই, কিন্তু হানাদার বাহিনী আক্রমণ করেছে। সরকারিভাবে বলা হচ্ছে পাকিস্তানকে হানাদার বাহিনী। সে তৎকালীন সরকারের সময় সেই বিসিএস পরীক্ষা হয়েছে, সেই বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে গেছে, প্রতিরোধ যুদ্ধ। আমরা দেখতে শুরু করলাম যে মব সন্ত্রাস হচ্ছে, যেখানে সেখানে আপনার আইন মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে, আইনের শাসন